নমস্কার। আজকে আবার নেই কাজ তো খই ভাজে। আজকে না আমি একটু এক্সাইটেড হওয়ার কারণ এটা যে আমার সাথে যে আছে উম, তাকে আমি একটু মানে থাকে না কিছু মানুষ থেকে ইন্সপায়ার্ড হওয়া যায়। এই মানুষটা থেকে আমি মারাত্মক ইন্সপায়ার্ড, মানে বলা যেতেই পারে ওই দম এ বন্দে মে, এরকম একটা ব্যাপার আর কি। তো আজকে নেই কাজ তো খই ভাজে, ওই আছে আমার সাথে। বাট আমি তো যেহেতু পরিচয় করাই না, তো আপনারা ডিরেক্টলি ওকে দেখুন এবং ওর সাথে পরিচয়টা ডিরেক্টলি হোক আর কি। ঠিক আছে, চলুন খই ভাজা যাক। কি খবর তোমার, বলো। খুবই ভালো আছি। আশা করছি তুমিও খুব ভালো। কলকাতাও একদম নিশ্চয়ই রিকভার করছে আস্তে আস্তে, নাকি? হ্যাঁ, রিকভার তো মানে করছে এক্স্যাক্টলি, কিনা জানি খুবই না, খুবই বাজে করতে অবস্থা হবে হলো, আর কি, মানে করতে করতে হবে আর কি, এটাই। the entire আচ্ছা, humankind is going through a tough হ্যাঁ time. হ্যাঁ হ্যাঁ, আমি হুম। কয়েকটা জিনিস একটু বলি তোমাকে যে তুমি কে, হু আর ইউ? আমি কে? আমি হ্যাঁ সৌরভ দাস। অনেকজনের কাছে আমি হয়তো পাপাই। যারা আমায় লামনিং এর বাসিন্দা, যারা ওরা আমায় পাপাই নামে বাবাই নামে চেনে। আহ হ্যাঁ, মানে এইটুকু কি বলবো, বেশি বেশি বাড়িয়ে বলতে চাইবো না, না না, বিকজ বাড়িয়ে না, আই থিঙ্ক বাড়িয়ে না, আমি ওটা ওটা বলছি না। তুমি কে বলতে গেলে সেখানে আমি চাই যে তুমি একটু বলো নিজের ব্যাপারে, মানে তুমি কে আচ্ছা, মিন্স নিজের ব্যাপারে নিজের ব্যাপারে আমি ওটাই। কে? ওকে, তো ওকে, সো আমি সৌরভ দাস। আমি রাদার আমার নিজেকে বলতে চাই, আই উড রাদার ব্র্যাগ মাইসেলফ অ্যাজ এ স্টোরি টেলার। আমার প্রচুর স্টোরির অ্যাকিউমুলেশন রয়েছে। স্টোরি বলতে গেলে নিজের স্টোরি, প্লাস যা যা আমার অভিজ্ঞতায় আমি যতটা অ্যাকিউমুলেট করতে পেরেছি থ্রু মাই ট্রাভেলস, থ্রু মাই ইউনো এক্সপোজার টু ডিফারেন্ট কমিউনিটিস, ডিফারেন্ট কালচারাল ব্যাকগ্রাউন্ডস। তারপরে এথনোগ্রাফি বলতে পারো, কমিউনিটিস বলতে পারো, রিজিনাল কমিউনিটিস। তো আমি ছোটবেলা থেকেই ঘুরতে খুব ভালোবাসতাম। আর সবসময় একটা ডিজায়ার ছিল যে আমি, মানে জানি না, মেবি মাই ব্রেন ইজ কন্ডিশনড ইন সাচ এ ওয়ে দ্যাট আমি যখন কিছু একটা পড়তামও, মনে করো বইয়ে কিছু একটা ফিকশন পড়ছি, স্কুলের বই বলো, তা আমি সবসময় ভিজুয়ালাইজ করতাম। মানে এইরকম না যে জাস্ট ফর দ্য সেক অফ রিডিং ইট থ্রু, বাস পড়ে নিলাম আর এক্সামে বসতে হবে। বাট আমি যখনই যখনই লিটারেচার, স্পেশালি যখন লিটারেচার পড়তাম বা হিস্ট্রিতে আমার খুব ইন্টারেস্ট ছিল, আমি সবসময় না ভিজুয়ালাইজ করতাম, ভাবতাম যে হোয়াট ইফ আই ওয়াজ এ ক্যারেক্টার দেয়ার, ইফ আই উড হ্যাভ বিন এ ক্যারেক্টার দেয়ার, মানে আমি নিজে ওই গল্পের মধ্যে আমি নিজেকে দেখতে পেতাম। দ্যাটস হাউ আই ইউজ টু কন্ডিশন মাই ব্রেন, ওইভাবে একটা খুব কৌতুক ব্যাপারটা ভেতরে কাজ করতো যে ওই জায়গাটা কেমন বা হবে, আমি নিজের মতন করে ভিজুয়ালাইজ করতাম। প্র্যাকটিক্যালিটি অ্যাসপেক্টে দেখতে গেলে হয়তো আমি ভুল ভিজুয়ালাইজ করছি, বাট ইট ওয়াজ এ ভেরি অর্গানিক প্রসেস, যেটা আমার মাথায় সবসময় চলে আসতো। আর আমি কখনো কখনো খুব লস্ট হয়ে যেতাম। আমার মা সবসময় আমায় বলতো যে এত বদখেয়াল হয়ে থাকিস কেন, মানে কি ভাবছিস, কোথায় হারিয়ে আছিস। বাট ঠিক আছে, দ্যাটস হাউ আই ইউজ টু বি, এন্ড নো রিগ্রেটস ফর দ্যাট। হয়তো ওইভাবে আমি খুব জিনিসগুলোকে ডিপলি ইমোশনালি কানেক্ট করতে পারতাম। আমি কখনো কখনো, মানে যাই আমি দেখতাম বা এক্সপিরিয়েন্স করতাম, ওগুলোকে আমি সুপারফিশিয়াল ওয়েতে জাস্ট উপর উপর লেয়ারে টাচ করে আসবো সেটা না। সবসময় আমি চাইতাম যে আমি কতটা ভেতরে পেনেট্রেট করতে পারছি, এটাকে আরো গম্ভীরভাবে যাতে বুঝতে পারি জিনিসটাকে। তো চ্যালেঞ্জেস একটা অন্যরকম নেশা ছিল, মানে যেই রাস্তায় কনভেনশনালি লোক হাঁটবে না, আমি চাইবো ওই রাস্তাতেই যাওয়ার। মানে এই ধরনের একটা মানে কিউরিওসিটি সবসময় মাথায় কাজ করতো। মানে এইখানে যে আমি একটু কাটবো, সৌরভ, এখানে হ্যাঁ, একটু কাটবো আমি তোমাকে। আমি আমি ঠিক এই আছে। কথাটাতেই, এই লাইনটাতেই আমি আসতে চাইছিলাম। মানে ইউ আর এক্স্যাক্টলি দ্যাট, দ্যাট বেল। দ্য থিং ইজ দ্যাট যে তুমি লামডিং এ, তোমার জন্মস্থান তোমার লামডিং এ এবং বেড়ে ওঠা তোমার হ্যাঁ, লামডিং এ, আমি অ্যাজ মাচ একদম আই, এবং তোমার একদম। পড়াশোনা কেভি লামডিং। হুম। কেভি তো লামডিং এ আমি ক্লাস 12 পর্যন্ত কেভি লামডিং এ পড়াশোনা করেছি। ওকে ওকে, আহ, মানে আমি, হ্যাঁ, আমি আমি এটা বলছি যে যেহেতু একটা রেল শহর, লামডিং একটা রেল শহর, এবং সেটা তো প্রিডমিনেন্টলি
হ্যাঁ, সেটা তো আজকের দিনের মতন না, মানে হয়তো তুমি যখন বড় হয়েছো বা তুমি যখন তোমার when you are teenage or whenever you are class 9 ক্লাস 10, যে সময়টা যেখানে হ্যাঁ, when our অ্যাডোলেসেন্স mind, এজটা। হ্যাঁ, আমাদের মাইন্ড যখন অনেকটা বড় জায়গায় নেয়, তো এই যে তুমি বললে না আমি সামথিং ডিফারেন্ট করব, হ্যাঁ এই যে কথাটা, তো টু হুম বা বাই হুম ইউ আর ইন্সপায়ার্ড, কেউ কি এরকম ইন্সপিরেশন ছিল বা ছিল না? হ্যাঁ হ্যাঁ, ইন্সপিরেশনস তো প্রচুর আছে। আচার বানাতে চাই, হ্যাঁ, আমি যদি আচার বানাতে চাই, তো আমার তো একটা হ্যাঁ ইন্সপিরেশন থাকবে যে আমি স্কুলের আচার আলাকে দেখেছি যে আচার খুব ভালো বিক্রি করে। একদম। তো দ্যাট ইজ আর দ্য মাই আচার পয়েন্ট। বানাতে গেলে ইন্সপিরেশন তো দরকার আছেই আছে, প্লাস ইনগ্রেডিয়েন্টস এরও দরকার আছে। একদম So একদম একদম you need to know your tools, বা কি কি প্যারামিটারস গুলোকে তুমি নিজের অবজেক্টিভস বানিয়ে আগে বাড়তে চাও। একটা প্ল্যান চক আউট তো করতেই হয়, সবাইকে করতে হয়। তো মানে আমার বাবা বলতো আমাকে যে তোর মানে আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, খুবই সাধারণভাবে, খুবই মিনিমালিস্টিক ওয়েতে বড় হয়েছি, আর অ্যাপ্রোচেস গুলো মিনিমালিস্টিক, এখনো প্রচুর মিনিমালিস্টিক ওয়েতে অনেক কিছুকে ভাবি। বাট বলে না, মানে চিন্তাধারাটা প্রচন্ড লাক্সুরিয়াস ছিল আমার, এক্সেস ছিল, বাট মানে কখনো এইটা ভাবিনি যে দিস ইজ ইট, এইটার মধ্যেই আমাকে এইভাবেই ভাবতে হবে। আমি সবসময় ইউ নেভার ডেয়ার টু বিলাসিতা যেটাকে বলে, তো ওই ব্যাপারটা একটা কাজ করতো। আমার বাবা সবসময় বলতো গাছে কাঁঠাল গোপে তেল, মানে এত বড় বড় চিন্তাধারা করছিস, এটাকে পুরো করতে পারবি নাকি। তো আমি সবসময় মানে একটা চ্যালেঞ্জ মাথায় কাজ করতো যে ঠিক আছে ট্রাই করব, রিস্ক নেব। রিস্ক নেওয়ার ব্যাপারটা কিন্তু মাথায় ছিল। আর হ্যাঁ, একটা মানে দূরদর্শী ব্যাপারটা ছিল যে সবসময় ভাবতাম যে কেন করতে পারবো না, চেষ্টা করে দেখাই যেতে পারে, মানে ভিশনারির মতন যে ভাবা চিন্তাধারাটা। আর সবসময় ভাবতাম যে পসিবিলিটিস আছে। তো ক্লাস 12 এর পর আমি কখনোই চাইনি যে এইখানে থাকবো। আমার সবসময় ইচ্ছে ছিল আমি সেলফ মেড হব, সেলফ ডিপেন্ডেন্ট হব, একাই থাকবো, নিজে রান্নাবাড়ি করে থাকতে শিখবো, নিজেকে কিভাবে গুছিয়ে রাখা যায় সবকিছু শেখা দরকার আছে একটা একটা মানুষের জীবনে। তো তাই জন্যে বায়না উঠেছে যে বাইরে পড়তে যাব। ব্যাঙ্গালোর ইভেন্চুয়ালি চুজ করলাম। আমি ব্যাঙ্গালোরে গেলাম, আমি বিএসসি অ্যাডমিশন নিলাম। সো মাই কোর সাবজেক্টস ওয়ার বায়োটেকনোলজি, জেনেটিক্স অ্যান্ড বায়োকেমিস্ট্রি, লাইফ সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলাম। বাবাও চাইতো যে লাইফ সায়েন্সেই কিছু একটা করি। ইভেন আই ওয়াজ ইন এ ডিলেমা, মানে আর্ট নিয়ে তো চর্চা ছোটবেলার থেকেই, কালচারাল দিকেও একটা ইনক্লিনেশন ছিল, গান বাজনা, নাচ, ছবি আঁকা। বাট প্রফেশনালি কো-কারিকুলার মানে মিডিয়াম গুলোকে চুজ করবে এটা কখনোই ভাবিনি। তো কনভেনশনালি যেমনি সব পেরেন্টসরা ভাবে যে ইদার মেডিকেলে যাবে বা ইঞ্জিনিয়ারিং করবে বা লয়ার হবে, একাডেমিশিয়ান হবে। তো ওই কনভেনশনাল চিন্তাধারাটা, হ্যাঁ, বাবার ইনক্লিনেশন, মানে সচরাচর আমাদের ওখানের পেরেন্টসরা ওইভাবেই ভাবে, একটু সিকিউর থাকুক বাচ্চাদের লাইফ, যে মেডিকেল লাইনে যাবে বা ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে তো হয়তো সিকিউর হবে। বাট এছাড়াও অনেক ডোমেন্স রয়েছে, ওগুলো কখনো আমরা এক্সপ্লোর করার অপরচুনিটি পাইনি। যখন ব্যাঙ্গালোরে গেলাম, পড়াশোনা করা শুরু করলাম, থার্ড ইয়ার পর্যন্ত, মানে ফাইনাল ইয়ার যখন এলো, কোর পার্সেন্টেজ, মার্ক সবকিছু ভালো, বাট সামহাউ আই ডিসকভার্ড দ্যাট ইজ নট মাই কাপ অফ টি। হয়তো ল্যাবরেটরিতে বসে ওই টেস্ট টিউব মার্কস পাওয়ার জন্য ঠিক আছে, আমি এই কোর্সটা করলাম, বাট হয়তো যখন জব একটা প্রফেশনাল হিসেবে এই ডোমেনটাকে চুজ করতে হবে, হয়তো আই উড নট এনজয় ইট দ্য ওয়ে আই শুড। প্যাশন ব্যাপারটা কোথাও একটা মিসিং ছিল। তখন আমি ডিসকভার করলাম যে প্যাশনটা ম্যাক্সিমাম আমার আর্ট এন্ড ক্রিয়েটিভিটির দিকে, and especially textiles, like craft and textiles. তো আমার সবসময় একটা টেক্সটাইলস নিয়ে একটা ইচ্ছে ছিল যে আমি তাঁত শিল্প, যেটাকে বাংলায় বলে, বেঙ্গলি রিজনাল টার্মে ওটাকে তাঁত শিল্প বলা, বাট ওটাকে যদি একটা মাদার ডোমেন হিসেবে দেখো তো টেক্সটাইল ডিজাইনিং। তো নিফটের এন্ট্রান্সে বসলাম না জানিয়ে পেরেন্টসকে, সামহাউ গট থ্রু, মেরিট লিস্টে নাম এসছে, অল ওভার ইন্ডিয়া র্যাঙ্কিং আমার 12 ছিল, 12th র্যাঙ্ক পেয়েছিলাম।
তো দ্যাটস when I told my বাবা কি দেখো হয়ে গেছে, এখন তোমায় তো আসতে হবে দিল্লিতে আমার কাউন্সেলিং। তো বাবাকে বলা এটার জন্য কেন কি বাবার সই করতে হবে অ্যালটমেন্টের পর, তো তাই জন্য বাবাকে জানানো, নাহলে আমার সাহসে কুলোচ্ছিল না যে আমি বাবাকে বলবো যে আমি এখন ফ্যাশন টেক্সটাইল ডিজাইনিং নিয়ে পড়াশোনা করতে চাইছি। তো ঠিক আছে, বাবা গট কনভিন্স, বাবা বুঝতে পেরেছে ব্যাপারটা, বাবাও ভেতরে ওই ব্যাপারটা এসছে যে র্যাঙ্ক ভালো আছে তো একবার ছেলে যখন পড়তে চাইছে চেষ্টা করাই যায়, কারণ কি আমার সিবলিংস তো নেই, আমার ভাই। আচ্ছা, আমি একটা জিনিস বলি তোমাকে, এই যে ধরো মানে একটা থাকে না, মানে আমি তোমাকে যেভাবে দেখেছি সে তুমি একটা কালচার ফ্যামিলি থেকে, কালচার মানে সবাই কালচার ফ্যামিলি থেকে থাকে, বাট কালচারাল বলবো, তোমার চারিদিকে গান বাজনার অনেক সুযোগ ছিল, তোমার চারিদিকে অনেক কিছু সুযোগ ছিল, বাট ওয়াই টেক্সটাইল মানে মানে একটা এটা মনে হয়নি ভাই কাপড় কেন, মানে ওয়াই কাপড় মানে ওয়াই কাপড়, হ্যাঁ, কাপড় কেন মানে এটা কিভাবে যে আমি কাপড় যাব, কাপড়ের দিকে যাব কিভাবে সেটা? সো দেখো অনেকজন আমাকে সিঙ্গার হিসেবেও চেনে, গান ভালো গাইতাম অ্যাকর্ডিং টু পিপল, এখনো কখনো কখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাট এই রিদমিক অ্যাসপেক্টটা যে রয়েছে না আমাদের গান বাজনায়, আমাদের মানে নাচে ক্লাসিক্যাল যে কোনো আর্ট ফর্মে, তো টেক্সটাইলটাও একটা লিগেসি অফ ট্রেডিশন বলা যায়। সবকিছুই যদি আমরা দেখি, একটা গানটাও কিন্তু একটা লিগেসি অফ এজেস, অনেক একটা ট্রেডিশন কিন্তু অনেক বছর ধরে যখন চলে আসছে, অনেক জেনারেশন এটার পেছনে অনেকটা কন্ট্রিবিউট করেছে, দ্যাটস when it becomes a tradition। আমাদের মিউজিক্যাল ট্রেডিশন বলো, নাচ গানের ট্রেডিশন বলো, আমাদের তাঁত শিল্পের ট্রেডিশন বলো, তো কোথাও না কোথাও আমার টেক্সটাইলসে আমি একটা রিদমিক অ্যাসপেক্ট খুঁজে পেয়েছি। আমরা যখন লুমে কিছু বুনাই, যখন বনে একটা কাপড়, মানে শাটলটা যখন এই পার থেকে ও পারে পাস হয়, দেয়ার ইজ দিস বিউটিফুল রিদমিক অ্যাসপেক্ট টু ইট, ঠাক 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 ঠাক, আমি ওটাতে একটা মিউজিক খুঁজে পেয়েছি। ইট ফ্যাসিনেটেড মি ইন এ লং রান। আর গানটা তুমি গাইছো তোমার গলা দিয়ে গাইছো, ঠিক আছে, লোকে ওটাকে শুনে এন্টারটেইনড হচ্ছে, তোমার সোলটাকে তুমি ফুলফিল করছো, which is very intangible বলতে গেলে, ওটা একটা এক্সপিরিয়েন্স। ইনট্যাঞ্জিবল জিনিসটাকে কিন্তু আমরা ম্যাটেরিয়ালিস্টিক ওয়েতে টাচ করে বা ধরে ফিল করতে পারবো না, ওটাকে জাস্ট অনুভব করতে পারবো। গান শুনে অনুভব করা যাবে, নাচ দেখে অনুভব করা যাবে, কিন্তু ওটাকে আমি অ্যাকিউমুলেট করে নিজের কাছে রাখতে পারবো না। টেক্সটাইলস আমি তাই জন্য আমার মনে হলো যে টেক্সটাইল একটা এরকম জিনিস, তোমার যে ক্রিয়েটিভিটিটা তুমি একটা মিডিয়ামের মধ্যে দিচ্ছ, which is tactile, which is like tangible। একটা শাড়ি কেউ যদি তোমার ডিজাইন করা একটা শাড়ি কেনে, বা তুমি একটা ট্রেডিশনকে যদি তোমার ডিজাইনিংটা দিয়ে তোমার পার্সপেক্টিভ অনুযায়ী তুমি যদি একটা নতুন কিছু করতে পারো ওই ট্রেডিশনে, তো ওই জিনিসটা একটা লোকের ওয়ার্ড্রবে অনেক বছর পর্যন্ত থাকবে। ও যখন খুলে শাড়িটাকে দেখবে, একটা যেই আমার বায়ার হবে বা ক্লায়েন্টেল হবে, ওটার মধ্যে একটা মিউজিক খুঁজে পাওয়া যায়, তুমি কি ধরনের মোটিভ নিয়ে এক্সপ্লোর করেছো, কি তোমার কালার কম্বিনেশনস। আর ওটা যদি একটা হেরিটেজ ক্রাফট হয়ে থাকে, একটা মা ওর মেয়েকে ইভেন পাস করবে ওই শাড়িটা, ইট উইল বিকাম আ লেগেসি অফ জেনারেশন। একটা ভালো শাড়ি ইভেন আমি একটা ওয়ার্ড পেলাম তোমার এই কথাতে, এন্ড ইট ইজ এ কমপ্লিটলি নিউ ওয়ার্ড ফর মি, এবং আমার মনে হয় আমি জানি না এই ওয়ার্ডটা হয়তো তুমিও হয়তো নতুন শুনবে, সেটা আমার এই যে তোমার এই কথাটা শুনে আমার মনে হলো যে অনেকটা ধরো তুমি বলতে যেটা চাইছো সেটা হলো তসরের বিপিএম। তসরের বিপিএম টার ফুল ফর্ম? BPM means that tempo is going on, that 4/4 or 2/2 তুমি যেটা বলছো সেটা হতেই পারে, মানে তুমি যেটা বলছো এক্স্যাক্টলি যে কোনো লুম একটা গ্রাউন্ডিয়ান, একটা গ্রাউন্ড। এন্ড এখন সত্যি কথা, আমি যদি একটা শাড়ি খুলি সেখানে যে ডিজাইনটা, ইটস এ লুপ এন্ড একটা ঠিক সময় পড়েছে বলে একটা ইকুয়াল ইন্টারভ্যালে গিয়ে একটা মোটিভ আসছে, মোটিভটা সাইজটা সেম রয়েছে, there is a linear vocabulary to it, তাই না? রিপিটেশন,
গ্রাফিক ব্যাপারটা, আমাদের মিউজিকটাও কিন্তু প্রচন্ড গ্রাফিক্যাল। আমাদের একদম। নোটস গুলো একটা একটা ফ্রিকোয়েন্সিতে যেতে হবে, একটা পিচ মেনটেন করে যেতে হবে। তো আমার কখনো মনেই হয়নি যে আমি হয়তো মিউজিক নিয়েও এক্সপ্লোর করলে করতে পারতাম। আমি অ্যাকচুয়ালি বলতে গেলে আমি খুব কনফিউজড আত্মা। এখন পর্যন্ত আমি বুঝে উঠতে পারিনি যে আমি কি লাইফে আরো কিছু করতে চাই কি চাই না। অনেক ডিজায়ার্স আছে, হয়তো কখনো গিয়ে ওইটাকেও এক্সপ্লোর করতে চাইবো। আমার ইচ্ছে ছিল আমি মিউজিক নিয়েও কিছু একটা করি, আমি ডান্স নিয়েও কিছু একটা করি। ওডিসি শেখার ভূত চাপলো হঠাৎ করে, তো ওডিসি আমি শিখতে গেলাম। এন্ড আই ওয়াজ ফরচুনেট এনাফ কি আমি বেস্ট অফ দ্য গুরুস থেকে ওডিসি শিখতে পেরেছি। মানে আই ওয়াজ ইন নৃত্যগ্রাম, which is one of the finest institution বলা যায়, ওডিসি গুরুকুল ইন ইন্ডিয়া, রাদার ওয়ার্ল্ড। তো ওনাদের টিউটেলেজে আমি যখন জিনিসটাকে এক্সপ্লোর করলাম, তো অটোমেটিক্যালি একটা লোকের বেঞ্চমার্কটা হাই হয়ে যায়। আমরা কিন্তু শিখি সবকিছুই, তোমার অ্যাক্সেসিবিলিটিতে হয়তো তুমিও গান শিখছো, অন্য একজন গান শিখছে, কিন্তু ম্যাটার করছে হলে তুমি কার কাছে শিখছো। সদ্গুরু, তুমি শিক্ষা অর্জন করার জন্য কিন্তু যার তার হাত ধরে তুমি শিক্ষা অর্জন করছো সেটা এনাফ নয়। তোমার গুরুটাকে চুজ করে নেওয়াটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। তুমি কার হাত ধরে ওই শিক্ষা অর্জন করছো, তোমার যে আলটিমেট অ্যাচিভমেন্টটা হবে থ্রু দ্যাট প্রসেস, সেটা তোমায় একটা ইভলভড হিউম্যান বিং বানাবে কি বানাবে না সেটা ম্যাটার করছে। শেখা তো আমরা অনেকভাবেই শিখতে পারি, অনেক জনের কাছে শিখতে পারি, বাট ম্যাটার করছে not everybody is eligible to teach. Yes, obviously, right? obviously. তো যখন এই গান বাজনার কথাটা আসলো বা এই যে গুরুর কথা আসলো, হ্যাঁ, তো আমি তোমার আবার পড়াশোনা বা ক্যারিয়ারের দিকে যাব। তুমি একটা চট করে আমাকে একটা গান শোনাও। আরে রে and it's yes, and that is মানে সেটা যেন বাংলায় না হয়, বাংলায় না হয়। because I know তুমি ওডিসি বা তুমি হোয়াটএভার ল্যাঙ্গুয়েজ, কারণ তো তুমি প্রচুর জায়গা ঘুরেছো, সো তোমার একটা অবজারভেশন পাওয়ার আছে বা তোমার একটা অবজারভেশন লার্নিংও আছে। সো সেটার থেকে তুমি একটা যে কোনো গান বাট বাংলা নয়, তাই তো? তারা বাংলা নয়। কি গাইবো? কর্ণাটিক শিখেছি বেশ কয়েক বছর। why not চর্চায় তো নেই, বাট ঠিক আছে দুকলি হোক, কোনো অসুবিধা নেই। মহাগণপতিম एकदन्तम् उपास्महे, एकदन्तम् तिष्ठानाम् एकदन्तम् उपास्महे, महागणपतिं मनसा स्मरामि, महागणपतिं मनसा स्मरामि, महागणपतिं मनसा स्मरामि, वसिष्ठवामदेवादिवन्दित महागणपतिं। महादेवसुतं नातदरितनो तनदिरन, महादेवसुतं गुरुहनुतं, महादेवसुतं गुरुहनुतं, मारकोटिप्रकाशं शान्तं, महाकाव्यनाटकादिप्रियम्, महाकाव्यनाटकादिप्रियं, मूषिकवाहनमोदकप्रियं, महाकाव्यनाटकादिप्रियं, मूषिकवाहनमोदकप्रियं, महागणपतिं
मनसा स्मरामि वसिष्ठवामदेवादिवन्दित महागणपतिं অনেকদিন So, পর তোমার, অনেকদিন পর আমি তোমার গলায় গান শুনলাম। ইটস মানে রিয়েলি মানে আমার আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তোমার গলায় গান thank শুনে you. রিয়েলি আমার খুব ভালো লাগে। আচ্ছা, তার পরেরটায় যাবো, সেটা হলো আফটার মানে তুমি যখন চিন্তা করলে যে আমি টেক্সটাইল নিয়ে পড়াশোনা করব, সেটাই করব, তো তারপরে কি হলো? মানে তুমি পড়াশোনা করলে টেক্সটাইল নিয়ে, সেটা পাস করলে, একদম মানে হ্যাঁ, তারপরে হোয়াট নেক্সট? সেই একদম পড়াশোনাটা করার পরে কি হলো? সো হ্যাঁ, যখন আমি টেক্সটাইল নিয়ে ইভেন পড়াশোনা করতে গেছি, তো টোটালি আমার জন্য একটা নতুন ফিল, তাই না? নিজের পার্সপেক্টিভে আমি কিছু কিছু পড়াশোনা করে রেখেছিলাম, একটা আইডিয়া ছিল, ভালো ভালো শাড়ি রেখেছি আমার মায়ের ওয়ার্ড্রবে, কাকিমার ওয়ার্ড্রবে, ঠাকুমার কাছে মালমাল কি হয়, তো একটা ফ্যাসিনেশন ছিল। আর যতদূর তুমি ইভেন আমার মা কাকিমা সবাইকে চেনো, আমি বলবো যে আমার মা কাকিমাদেরও একটা রুচি ছিল, মানে রুচিশীল প্রচন্ড। তো যে ধরনের আমি ছোটবেলার থেকে ওনাদেরকে শাড়ি পরতে দেখেছি, মানে ওই চমক বলতে পারো, লাইক ইন এ লেম্যানস টার্ম, ওরা কখনোই পছন্দ করতো না যে ব্লিঙ্কি শাড়ি হবে, চুমকি বসানো শাড়ি। সবসময় একটা হ্যান্ডলুমের শাড়ি পরবে, তাঁতি হোক বা তসরি হোক, সম্বলপুরি হোক, ইক্কাত হোক, বাট প্রিসাইসলি সবসময় আমি এটা দেখতে পারতাম যে হাতে বানানো শাড়ি, যেটা হ্যান্ডলুমের শাড়ি হতো, সেগুলো ওনারা পরতো। আমার ছোট কাকিমা স্পেশালি প্রচন্ড উন্নত, মানে রুচি বলতে পারো। মানে লামডিগের মতন জায়গায় থেকে অ্যাজ এ কিড আমি প্রচন্ড এডুকেট হয়েছি মহুয়া কাকিমার থেকে। মানে কি ওনারা একটা খুব রুচি ছিল যে ইনভেস্ট করবে তো কাপড়ে করবে। তো এটা কিন্তু একটা অন্যরকম গাটসের দরকার হয়, সবাই কিন্তু ওইভাবে ভাবে না। রুচি এক একজনের এক এক রকম থাকে, কেউ জুয়েলারি বানায়, কেউ প্রপার্টি করে। মানে আমার ছোট কাকিমাকে আমি সবসময় দেখেছি শাড়ি কিনতে, প্রচুর শাড়ি কিনেছে নিজের জীবনে। তো এইটা একটা না অন্যরকম ফ্যাসিনেশনের মতন কাজ করেছে আমার মাথায় সবসময়। আর কাকিমাও জানতো যে আমি খুব পছন্দ করি এই ব্যাপারগুলো, আর আমি বুঝবো এই নুয়ান্সেস গুলো। তো যখনই কিছু একটা নতুন কিনতো আমাকে দেখাতো বাড়িতে আনার পর, পাপাই দেখ এটা কিনেছি, এটা কেমন শাড়িটা, কালার কম্বিনেশনটা কেমন। তো ওইটাও একটা গ্র্যাজুয়ালি আমার আপব্রিঙ্গিং এর পার্ট হয়েছে, আমার মধ্যে ওই ইন্টারেস্টটা ডেভেলপ করতে মানে হেল্প করেছে। আমি ইভেন্চুয়ালি বুঝলাম যে ঠিক আছে টেক্সটাইল। এবার টেক্সটাইলে যখন পড়াশোনা করতে গেলাম, কলেজে গেলাম, তখন আবার বুঝলাম যে টেক্সটাইল ফিল্ডটা অনেকটা ভাস্ট। ওখানে পাওয়ারলুম রয়েছে, ওখানে ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল রয়েছে, ফাংশনাল টেক্সটাইলস রয়েছে, ইউনো। তারপরে পাওয়ারলুম বলতে গেলে যেমন পলিস্টার নিয়ে, যেমন লাক্সারিয়াস টেক্সটাইল অনেকজন বলে, তো লাক্সারি ব্র্যান্ডস যেসব ধরনের টেক্সটাইলস ইউজ করছে, দে আর মোস্টলি ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড টেক্সটাইল, পাওয়ারলুমে হচ্ছে, মেশিনে হচ্ছে। বাট ইভেন্চুয়ালি আমি ডিসকভার করলাম যে ওটা আমার ন্যাক নয়। আমি ইমপারফেকশন অফ হিউম্যান হ্যান্ড, যেটা হাতে বুনাই করা টেক্সটাইল হয়, হ্যান্ডলুম, সেটার প্রতি আমার বেশি ইন্টারেস্ট। সেটা আমি নিজে ডিসকভার করেছি যে এত কিছুর মধ্যে আমাকে যদি সেগ্রিগেট করে কিছু একটাতে স্পেশালাইজেশন করতে হয়, সেটা উড বি ট্রেডিশনাল টেক্সটাইলস। তো আমি ট্রেডিশনাল টেক্সটাইলটাকেই আমার নিজের স্পেশালাইজেশন নিলাম। আর মেজরলি আমি যখন আমার ক্লাসমেটসদেরকে ইভেন দেখলাম, কেন কি ওটা মাস্টার্স প্রোগ্রাম ছিল, পিজিডিএস। তো মাস্টার্স প্রোগ্রামে আমরা 22 জন ছিলাম ক্লাসে মাস্টার্স প্রোগ্রামে। তো 22 জনের মধ্যে আমি দেখলাম সবার ইন্টারেস্ট আলাদা আলাদা। কেউ ফ্যাশন অ্যাসপেক্টে কাজ করতে চাইছে ফিউচারে, কেউ গ্রাফিক্যাল ডিজাইনে কাজ করতে চাইছে, কেউ চাইছে কম্পিউটারাইজ ডিজাইনে কাজ করবে, ইউনো, কেউ চাইছে ইনস্টলেশন নিয়ে কাজ করবে, কেউ চাইছে স্পেস নিয়ে কাজ করবে, ইন্টেরিয়রের ফ্যাব্রিক্স নিয়ে কাজ করবে। তো সবাই একটা অন্যরকম, মানে এত ফ্যাসিনেটিং ব্যাপারটা যে কত কিছু আছে এক্সপ্লোর করার। আর প্রত্যেকটা মাইন্ড ডিফারেন্টলি কাজ করছে, ডিফারেন্টলি ইনোভেট করছে ডিজাইনটাকে। তো আমার কি কন্ট্রিবিউশন হতে পারে এই পার্টিকুলার একটা ফিল্ডে, আমি সেটাকে ডিসকভার করলাম। ইভেন্চুয়ালি আমি দেখলাম যে আমার জেনারেশনের যারা ডিজাইনার্স রয়েছে, সেটা খুব খুব কমই পাবে যারা হু ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য রুটস, মানে তাঁতি আমাদের গ্রাস রুটস লেভেলে গিয়ে কাজ করতে চাইছে। সেটা কিন্তু খুব কম, সেটা একটা আইরনি বলতে পারো। ম্যাক্সিমাম সবাই একটা কর্পোরেট ডোমেনে থাকতে চায়, একটা আরবানাইজ লাইফস্টাইল লিড করতে চায়,
শহরে থাকবো, একটা ফ্যান্সি লাইফ হবে, আমরা ডিজাইনটাকে ওইভাবে আমরা স্বাভাবিক অ্যাপ্রোচ করব। স্বাভাবিকভাবেই কেউ যদি ডাক্তার হয়, কে আর গ্রামে গিয়ে চিকিৎসা করতে চায় বলো? সবাই চায় নার্সিং হোমে। এক্স্যাক্টলি, হ্যাঁ, সেইভাবে যদি তুমি কম্পেয়ার করতে চাও ডাক্তারের সঙ্গে, তো তুমি এটা বলতে পারো যে একটা ডিজাইনারের জন্য অনেক কটা অপশন থাকে। তো সেখানে আমি দেখলাম যে প্রচুর আমার বন্ধুরা রয়েছিল, ক্লাসমেটসরা রয়েছিল, হয়তো ওই ন্যাকটাই নেই, ওই পার্সপেক্টিভটাই নেই বোঝার, সবাই হয়তো টেক্সটাইলসটাকে ওইভাবে এক্সপিরিয়েন্স করেনি। আর আমি তো বলবো যে এমনি মানে এনি ফর্ম অফ এডুকেশন, ওটা স্টার্ট হয় কিন্তু বাড়ি থেকে, ইট স্টার্টস ফ্রম হোম। তুমি ওখান থেকে একটা নিজের ইন্টারেস্টটাকে বুঝতে পারো, ইভেন মানে ফিউচারে গিয়ে তুমি ওটাকে নিয়ে যে চর্চা করতে চাও, সেটা কিন্তু তোমার আইডিয়াটা বাড়ির থেকেই চলে আসে। যেমনি আমি তোমায় বললাম, আমার মা কাকিমাদের শাড়ি দেখে, ওদের একটা টেক্সটাইলের প্রতি রুচি দেখে আমার একটা সবসময় ফ্যাসিনেশন ছিল। তো সেটাই আমি ভাবলাম যে আচ্ছা, এটা দিস ইজ লাইক এ বিগ আইরনি, যদি আমাদের জেনারেশনে কেউই গ্রাসরুট নিয়ে না ভাবে, তো কে ওদেরকে নিয়ে ভাববে? আমাদের দেশের যে এত রিচ তাঁত শিল্প, এটা তো লুপ্ত হয়ে যাবে ইফ নোবডি টেকস এন ইনিশিয়েটিভ, রেসপন্সিবিলিটি। কেন কি আমি আমি আমার কোর্স কমপ্লিট হওয়ার পর যখন আমি উইভার সার্ভিস সেন্টার গুলো গিয়ে দেখলাম, গভর্নমেন্টাল মিনিস্ট্রি অফ টেক্সটাইলস এর আন্ডারে যেসব গভর্নমেন্টাল অফিসেস গুলো কাজ করছে, গভর্নমেন্টাল ডিপার্টমেন্ট গুলো কাজ করছে, সেটাই আমি দেখলাম যে ইয়াংস্টার্স খুব কম রয়েছে ওখানে। ম্যাক্সিমাম সব আমাদের লাইক বাবাদের জেনারেশন, লাইক মিডল এজেড পিপল আর ওয়ার্কিং ইন দ্যাট পার্টিকুলার সেক্টর। তো সময়ের সঙ্গে সঙ্গে রুচি পাল্টাচ্ছে, কনজিউমারিজম বিহেভিয়ারটা পাল্টাচ্ছে, তো কোথাও না কোথাও একটা গ্যাপ রয়ে গেছে। যারা মিডল এজেড এখনো কাজ করে চলেছে ওই পার্টিকুলার ফিল্ডে, ওরা হয়তো মডার্ন ডিমান্ডটাকে বুঝে উঠতে পারছে না, ওটাকে ওইভাবে এক্সপ্লোর করছে না, সেজন্য হ্যান্ডলুম সেক্টরটা পিছিয়ে চলে যাচ্ছে। সো need a fresh blood. হ্যাঁ, নিড ফ্রেশ আইডিয়াস, নিড ফ্রেশ এক্সিকিউশনস, যারা ফোরকাস্টিং বোঝে, যারা মডার্ন মার্কেটটাকে বুঝে, ওই হিসেবে মডার্ন কনজিউমারিজম বিহেভিয়ারটাকে বুঝে, ওইভাবে ডিমান্ডগুলোকে যাতে ফুলফিল করতে পারে। কালার্স হয়ে গেছে, কালার এক্সপ্যানশনের দরকার রয়েছে, কি ধরনের কালার চলছে আজকালের জামানায়, কিভাবে ওগুলোকে এক্সপ্লোর করা যায়। যেমন যারা বুনছে, যারা কাপড় বুনছে, ওদের তো আর শহরের অ্যাক্সেস নেই, ওরা তো যেমনি কাজ করে আসছে সেভাবেই কাজ করে চলেছে, আনটিল এন্ড আনলেস কেউ গিয়ে ওদেরকে আপডেট করুক বা ওদেরকে এডুকেট করুক, দ্যাট তুমি এইটাকে এইভাবে চেঞ্জ করো, তুমি এইভাবে একটু ডিফারেন্স আনার চেষ্টা করো, তাহলে জিনিসটা আরো অ্যাকসেপ্টেবিলিটিটা বাড়বে জিনিসটার। তো এই গ্যাপ পয়েন্টটাকে আমি বুঝতে পারলাম। এন্ড দেন বিং আ মরাল সিটিজেন, অনেক 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 প্যারামিটার সোসাইটি যেগুলো তোমাকে অ্যাওয়্যার করে, যেমন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, লাইক পলিউশন বাড়ছে। আর সামহাও আমি দেখলাম যে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি ইজ দ্য সেকেন্ড বিগেস্ট কন্ট্রিবিউটর টু পলিউটেন্টস। যত ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে যত আমাদের ডাইং এর কেমিক্যাল এক্সপোজার হচ্ছে, তারপরে অনেক অনেক র মেটেরিয়াল লাইক র ফ্যাব্রিক ওয়েস্টেজ বেরোচ্ছে, তো একটা ল্যান্ডমাস বাড়ছে। ফ্যাশন ইন্ডাস্ট্রি ইজ এ হিউজ কন্ট্রিবিউটর টু দ্যাট পলিউটেন্ট। তো সেই জায়গায় আমার মনে হলো যে একটা সোসাইটির একটা রেসপন্সিবিলিটি চলে আসছে তোমার কাছে। তুমি যখন পড়াশোনা করছো and you are literally feeling like working with the grassroots along with sustaining that particular tradition, তোমার ওই তাঁতিদেরকেও তো বাঁচিয়ে রাখতে হবে, ওই তাঁত শিল্পটাকেও বাঁচিয়ে রাখতে হবে, প্লাস তুমি সাস্টেনেবলি কিভাবে ওটাকে অ্যাপ্রোচ করতে পারো যাতে তুমি এইসব ইকো ফ্রেন্ডলি সাস্টেনেবল ডিজাইন, গ্রিন লাইক গো গ্রিন ইনিশিয়েটিভ, এগুলোতে কাজ করতে পারো। তো বাস মুদ্রা কথা, আমার ডেজার্টেশনও জামদানি নিয়ে ছিল। অ্যান্ড লাকিলি আমি যেই সময়টায় পাস আউট হলাম 2012 to 2014 আমি টেক্সটাইল নিয়ে পড়াশোনা করেছি, তখন আমি দেখলাম there was a huge change in the market, ফ্যাশন মার্কেট বলতে পারো। যেমন আমি দেখলাম অনেক ছোট ছোট হোম গ্রোন ব্র্যান্ডস, আপকামিং ব্র্যান্ডস বুম হচ্ছে, যারা সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করছে। তো আমার মতনই এরকম অনেক লোকেরা হয়তো ছিল যারা বুঝতে পেরেছে এইটার ইম্পর্টেন্সটা, সাস্টেনেবল ডিজাইনিং এর ইম্পর্টেন্সটা,
যে ইকো ফ্রেন্ডলি কালার্স হবে, ভেজিটেবল ডাই নিয়ে কাজ হবে, কিভাবে আমরা হ্যান্ডলুমটাকে প্রমোট করব, কিভাবে ওটাকে ফ্যাশনের একটা মিডিয়াম করে তৈরি করব যাতে লোক হ্যান্ডলুমের ইম্পর্টেন্সটাকে বুঝুক আর ওটাকে মোর অ্যান্ড মোর কনজিউম করুক. So luckily there was this designer called Gaurang Shah, and he's a very big celebrated textile designer of this country. তো লাকিলি নিফ দিল্লি হওয়াতে ওদের অনেক ভালো ভালো নেটওয়ার্কিং রয়েছে. তো গরাং এর আমার প্রপোজাল খুব পছন্দ হলো, রিসার্চ প্রপোজাল. তো গরাং আমার পুরো প্রজেক্টটা স্পন্সর করলো. আচ্ছা, দ্যাট ওয়াজ ওয়ান অফ দি অ্যাচিভমেন্ট আমি বলবো অ্যাজ এ স্টুডেন্ট আমার পক্ষে. কেন কি নট অল বাট খুব কম লোকেদের প্রজেক্টগুলো স্পন্সরড হয়েছে. আই ওয়াজ ওয়ান অ্যামংস দেম. যেমন টেক্সটাইল, এত বড় একটা টেক্সটাইল ব্র্যান্ড, একটা টেক্সটাইল হাউস আমার প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করেছে আর আমার পুরো প্রজেক্টটা স্পন্সর করেছে. So that was the entry to the industry. I mean, that was my entry to fashion industry. আমি ইন্ডাস্ট্রি কিভাবে ফাংশন করছে সেটা আমি বুঝতে পারলাম আফটার কামিং আউট অফ কলেজ. তো আমার ফাইনাল ইয়ার প্রজেক্ট আমি হায়দ্রাবাদেই এসেছিলাম. গরাং ইজ বেসড ইন হায়দ্রাবাদ. তো আমি গরাংয়ের সঙ্গে 4 মাস জামদানির উপর কাজ করেছি. তো ওটা ডাইভার্সিফিকেশন নিয়ে কাজ ছিল. তো আমি সেই সময়টায় আমি অনেক ভিলেজ ঘুরে বেরিয়েছি, তাঁতিদের সঙ্গে থেকেছি, বুঝতে পেরেছি ওদের লাইফস্টাইলটা, ওদের সোশিও ইকোনমিক স্টেটাস, কিভাবে ওই ট্রেডিশনটা চলে এসেছে, হোয়াট আর দ্য নিউ থিংস দে আর ডুইং, হোয়াট অল দে হ্যাভ ডান, কি চেঞ্জেস এসছে, কি লিমিটেশনস আছে, কি আমরা নতুন ওটাতে ইম্পোজ করতে পারবো, কি পসিবিলিটিস আছে. তো সেগুলো আমি বুঝতে পারলাম. তো দ্যাট ওয়াজ অল টুগেদার আ নিউ লার্নিং টু মি. যত আমি এক্সপোজ হতে গেলাম প্র্যাকটিক্যালি, তত ইন্টারেস্টটা বাড়তে লাগলো. দেন আমি পুরোপুরি ডিটারমিন ছিলাম যে হ্যাঁ, আমি গ্রাসরুট নিয়েই কাজ করব, ইমপারফেকশন অফ হিউম্যান হ্যান্ড যেটাকে বলে. তো হ্যান্ডলুম সেক্টরই পুরো ন্যাক. আমার ডকুমেন্টেশন ওয়াজ অ্যাবাউট হ্যান্ডলুম, অ্যাবাউট উইভিং. মিনিস্ট্রি অফ টেক্সটাইলসে আমার ডকুমেন্টেশনের একটা কপি গেল আফটার আই পাসড আউট ফ্রম নিফট. I was a gold medalist. and তারপরে গরাংয়ের সঙ্গে আমি আমার প্রথম জব শুরু হলো, মানে আফটার আই কমপ্লিটেড মাই ফাইনাল ইয়ার. তো গরাংই আমাকে অফার করলো যে ইউ ক্যান কন্টিনিউ ওয়ার্কিং উইথ মি. তো আমি গরাংয়ের সঙ্গে 2.5 বছর ছিলাম. দেন আই ওয়াজ ডুইং 2-3 আদার লাইক গভর্নমেন্টাল প্রজেক্টস, ক্লাস্টার প্রজেক্টস, ক্রাফট ডকুমেন্টেশন আর কি. ক্রাফট ক্লাস্টার নিয়ে অনেক কাজ করেছি, অনেক ট্রাভেল করেছি, অনেক এথনোগ্রাফি নিয়ে রিসার্চ করেছি. তো যত আমি ঘুরতে লাগলাম, ডিফারেন্ট ক্রাফট ক্লাস্টার ভিজিট করতে লাগলাম, আমার কি বলে মানে মাথাটা আরো খুলতে লাগলো যে মানে পসিবিলিটিস আরো কি আছে, আরো কি নতুন করা যেতে পারে. আইডিয়েট, তুমি আরো বেশি প্রোডাক্টিভলি জিনিসগুলোকে আইডিয়েট করা শুরু করো. আমি আরেকটা জিনিস বলছি তোমাকে সৌরভ, তুমি যখন গরাংয়ের সঙ্গে ছিলে, মানে ইজ অ্যান ব্র্যান্ড, মানে হয় না একটা মানুষের সাথে যে ভাই আমি একটা মানুষকে যদি পেয়ে যাই তাহলে আমি ওই মানুষের সাথেই তো থেকে যেতে পারি, মানে অ্যাটলিস্ট আমার লাইফটাও সেটেলড, আমার 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 যেটা আমার কাজ সেটা আমার কমফর্ট জোন বলে, সেটাকে কমফর্ট জোন বেসিক্যালি. তো আমি কখনোই আমি ওগুলো বুঝে কখনো ডিসিশন নেইনি. হয়তো কমফর্ট জোনের ডেফিনেশন কি সেটাও ওই মোমেন্টে বুঝতাম না যখন আমি গরাং ছেড়েছি. কিন্তু সবসময় একটা কৌতুক ছিল যে নেক্সট হোয়াট, এখানে তো শিখলাম, এটা তো দেখলাম, আরো কি শেখা যেতে পারে, আরো কি দেখা যেতে পারে. ক্রিয়েটিভিটির কোনো শেষ নেই, কোনো প্রোটোকল নেই. একটা ইঞ্জিনিয়ারিং ডোমেনের একটা ছেলেকে যদি তুমি জিজ্ঞেস করো বা মেডিকেল সায়েন্সের ডোমেনে জিজ্ঞেস করো, ওদের একটা প্রিসাইজ প্রোটোকল রয়েছে, ওরা ওটার বাইরে কিছু করতে পারবে না. দে অলওয়েজ ওয়ার্ক অন দ্য বেসিস অফ পার্টিকুলার থিওরি বা পার্টিকুলার রিসার্চ. এটার বাইরে তো ওরা কিছু করবে না, তাই না? একটা ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন, তো যে কুইনাইন ভার্সন দিয়ে লোক ট্রিট হচ্ছে, ওরা তো বছরকে বছর ওই কুইনাইনটাই ইউজ করবে আনটিল এন্ড আনলেস অ্যান অ্যাডভান্সড রিসার্চ কামস আউট ইন দ্য মার্কেট, বা একটা নিড হোক. বাট ক্রিয়েটিভিটির কোনো শেষ নেই. ক্রিয়েটিভিটিকে তুমি নিজের মতন করে প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক দিন আলাদা ভাবে আইডিয়েট করতে পারো, প্রেজেন্ট করতে পারো. that means you like challenges. I love challenges. Moreover, challenges এর থেকেও
আমার মধ্যে একটা কিউরিওসিটি প্রচন্ড কাজ করে, আর টু ফুলফিল দ্যাট কিউরিওসিটি পার্ট আই ক্যান ডু এনিথিং। মানে আমি ভাবি না বেশি, মানে যে আমার চাকরি চলে যাচ্ছে, হাউ উইল আই সিকিউর মাই সেলফ ইভেন্চুয়ালি, মানে এই একটা চিন্তাধারা থাকে যে ঠিক আছে ডাল রুটি হি তো খানা হ্যায়, ওটার ব্যবস্থা হয়ে যাবে কোনো না কোনো ভাবে। বাট হয়তো একটা এক্সপিরিয়েন্স যেটা তুমি মানে গ্র্যাব করবে ইন ইউর লাইফ, ওটা হয়তো ফিউচারে গিয়ে অনেক ভাবে, অনেক প্রোডাক্টিভ ভাবে তোমাকে একটা দেখো অন্যরকম এখানে এখানে আমি মানুষ একটা কথা, হিসেবে। হ্যাঁ এখানে তোমাকে আমি কাটছি একটু, এখানে একটা কথা বলবো, যেটা যে এই যে তুমি বললে না ডাল রুটি কানা হ্যায়, সো যেহেতু মধ্যবিত্ত একটা ব্যাপার, তো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে উই আর দ্য মিডল ক্লাস, এন্ড উই আর দ্য মোস্ট, আমি বলবো ইডিওটিক ক্লাস। আনফরচুনেট ক্লাস। হ্যাঁ আনফরচুনেট কোনো ইডিওটিক ক্লাস, উই আর হ্যাঁ, ইডিয়েট, উই আর রিয়েলি ইডিয়েট, যাই হোক। সো আইয়ো, হ্যাঁ, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ঠিক আছে। তোমার এমন কখনো হয়নি যে সার্কামস্ট্যান্সেস বা তোমার বাড়ি বা থাকে রিলেটিভস, আচ্ছা কি করছে ফ্যাশন, হয়েছে, ফ্যাশন করছিস ভাই, ফ্যাশন করে কি হবে, হ্যাঁ এ তো হ্যাঁ, কাকার ছেলে ডাক্তার হয়ে হয়েছে, গেছে। হয়েছে, তো হয়েছে প্রচুর। আই এম নেভার গিভ আ ড্যাম, আই এম নেভার গিভ আ ড্যাম টু লোকে কি বললো, লোকে কি। আমি চুল বাড়ানো শুরু করেছি, লাইক ওকে ওকে ফর মেনি পিপল মেবি দিস ইজ আনকনভেনশনাল। আমার মনে আছে আমার যখন চুল একটু একটু বড় হওয়া শুরু হলো, সেটাও আমার ডিজাইন, আমি কান ফুটিয়েছি, আই আই ট্রান্সফর্ম টু আ টোটাল হিপ্পি ইউ ক্যান সে, ইউ নো। মানে না আপিল কেন কি, সেটা আমার রুচি, আমার ভালো লাগে, আমি করছি। আমি কাউকে দেখে করছি না, বা কাউকে ইমপ্রেস করার জন্য করছি না, আমি করছি বিকজ আই ওয়ান্ট ইট টু বি লাইক দ্যাট। এন্ড ইউ লাভ তো ইয়োরসেলফ বেসিক্যালি, সো দ্যাটস দ্য আমি একটা জিনিস বুঝতে পেরেছি, দ্য মোমেন্ট ইউ স্টার্ট লাভিং ইয়োরসেলফ, your dreams and your desires, people will start loving you, you know, the way you are, they will একদম follow একদম you. একদম। ওটা ওটা না, যখন তুমি করবে না, যখন তুমি অনেকজনের ব্যাপারে ভাববে যে ও কি বলবে, মায়ের কেমন লাগবে, বাবার কেমন লাগবে, দ্যাট মিনস আন্ডার কনফিডেন্স। ঠিক আছে, তুমি ওদেরও মাইন্ডটাকে কখনো বুঝতে পারোনি, তার মানে ইউ হ্যাভ টু বি ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইউর পেরেন্টস অলসো, যে তুমি তুমি যখন প্রাউডলি, তুমি যখন বুক ফুলিয়ে কোনো একটা কাজ করছো অ্যান্ড ইউ আর কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট, তো এরা তোমার কনফিডেন্সটাকে একটা টাইম অবশ্যই বুঝতে পারবে, রাদার দে উইল পুশ ইউ মোর, ইউ নো, দে উইল স্টার্ট মোটিভেটিং ইউ। আমার মনে আছে আমার বাবার মতন এত স্ট্রিক্ট একজন লোক, যে মানে ইউ নো লাইক আমার প্রত্যেক দিন মাথায় তেল দিয়ে একদম মিডল পার্ট ইউ নো হেয়ার লাইন করে আমাকে স্কুলে পাঠাতো। অ্যান্ড দেন আই রিমেম্বার, মানে কোনো বিলাসিতা ওইভাবে করতে পারিনি, কিন্তু যখন আমি চুল বড় করা শুরু করলাম, প্রথম প্রথম গালি দিয়েছে। একটা সেমিস্টারের ছুটিতে আমি বাড়িতেই আসিনি, বিকজ আমি জানতাম এবার যদি বাড়ি যাই আমার চুল কেটে দেবে, তো আমার আর তোমাকে বাড়ানো তোমাকে একটা বাড়ানো তোমাকে হবে না। একটা জিনিস, শোনো তোমাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা আমি, এটা তোমার এখান থেকে পাওয়া আমার, তো আজকে আমি দেখছিলাম, তো দিস ওয়ান, ওকে, আইয়ো, হ্যাঁ, তো দ্যাট অনেক টাইম ইউ আগে আর ইন হুইচ ক্লাস, হুইচ মানে তুমি কি পড়াশোনা তখন, কি কতটুকু বয়স তোমার? আমি বোধহয় গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ারে ছিলাম, বা ওকে, 12 এরকম কিছু একটা হবে। ইউর মাদার তো এন্ড হ্যাঁ ইউ, তখন, ভেরি নাইস ইয়েস, ভেরি মা নাইস। আর আমি, তো চুল ছোটই ছিল তখন। তো একদম হ্যাঁ, তো হ্যাঁ মানে প্রথম প্রথম আপত্তি করেছে একজন দুজন, ঠিক আছে। তারপর ঠিক আছে, মাই দেখি চুলে তেল দিয়ে দিত, চুল আছড়ে দিত। মা এখন ইভেন যখন আসে, মা কি সুন্দর আমাকে বেনুনি করে দেয়, মানে বাড়িতে, নট বাইরে, বাট বলে যে বেনুনি করে রাখলে চুল ঝরবে না, চুল ভালো থাকবে। সো আই মিন ইউ নো, আমার বাবা আমাকে বলা শুরু করেছে যে এই লেন্থটা ভালো, একটু ট্রিম কর, এদিক থেকে ট্রিম কর, আরেকটু লম্বা কর, নাহলে আরেকটু ছোট কর। সো ইউ নো মানে পারসেপশন চেঞ্জেস। আর তুমিও হয়তো, আমি এটা বলবো না যে কখনই কারো থেকে কিছু শেখা যায় না, ছোটদের থেকে অনেক কিছু শেখা যায়। আমি অনেক কিছু শিখি আমার ছোটদের থেকে, বড়দের থেকে। তো অটোমেটিক্যালি তুমি যখন নিজে কিছু একটা নতুন প্রচেষ্টা, কিছু একটা করবে, আফটার অল আমাদের বাবা মার একটা ছোট জায়গায় থেকেছে সব সময়, লার্নিং এর মতন জায়গায়, ওরাও একটা কনফিডেন্স পায় যে না এটাও করা যায়, দিস ইজ নট অ্যাবনর্মালিটি, this is pretty normal to be like, you know, to be like a hippie, or you know, after all you are following your heart and nothing wrong in it, until and unless এটা কারো লাইফে কিছু প্রবলেম ক্রিয়েট করছে।
সেটা আমি বিলিভ করি। আমি আমার জন্য কিছু একটা করছি, তোমার তোমার তো আপত্তি হওয়া চাই না সেটাতে, রাইট? তো হ্যাঁ, মানে আই 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 ইউজুয়ালি গেট লস্ট। আমাদের কনভারসেশন একটা জায়গা থেকে শুরু হয়, আমি কোথায় চলে যাই আমি নিজেও জানি না। না না ঠিক আছে, আমি Can আমি এটাই চাই, আমি এটাই চাই সৌরভ, আমি এটাই চাই। তো যাই হোক, তারপর তুমি কি মানে সো তারপর হোয়াট নেক্সট? তুমি হলো হলো তোমার পড়াশুনো হলো, তুমি বিভিন্ন জায়গায় ঘুরলে, তো তুমি হয়তো কলকাতাতেও ছিল কিছুদিন। হ্যাঁ 3 বছর। ও আফটার গরাং তো সেটাই নেক্সট ওয়ার্ড বলতে গেলে সাব্যসাচী হ্যাপেন। গরাঙের আচ্ছা কাছে আমি উইভিং নিয়ে প্রচন্ড অনেক কিছু শিখেছি, উইভিংটাকে ভালোভাবে এক্সপ্লোর করেছি। নেক্সট টেক্সটাইলের যদি একটা অ্যাসপেক্ট নিয়ে কি কথা বললে? বলতে চাও, ক্লিভিং? ক্লিভিং কি বললে একটু উইভিং বলো। উইভিং উইভিং আচ্ছা লাইক উইভ করা। আচ্ছা, মানে এটা কি ডব্লিউ ও মানে WEAVING, উইভিং মানে উইভ করা, কাপড় উইভ করা, তাঁতিরা যেটা করে, লুমে যেটা উইভ ওকে হয়। ওকে উইভিং, ওকে ওকে ওকে, হুম হুম। হ্যাঁ উইভিং মানে ওয়ার্প এন্ড ওয়েফটে যখন কাপড়টা বুঝতে বানানো হয়, বুঝতে বুঝতে পেরেছি। সুতোটাকে লুমে ফিট করে তারপরে উইভ করে। এনিওয়েজ, হুম, তো সেটা নিয়ে আমি বেশি মানে এক্সপোজারটা আমার বেশি ছিল গরাঙে। তো আমি হুম, উইভিং হুম। উইভিং এর অনেক টেকনিক্যালিটি নিয়ে এক্সপ্লোর করলাম। নেক্সট টেক্সটাইল অ্যাসপেক্ট যেটা আসে সেটা হচ্ছে প্রিন্টিং অ্যান্ড এমব্রয়ডারি, যেটা হয়তো গরাঙের কাছে এমব্রয়ডারি বেশি হয় না, সো দ্যাট ইজ নট হিজ ফোর্টে। তো ওই ফোর্টেটা এক্সপ্লোর করার ইচ্ছে হলো যে টেক্সটাইলে আরো কি নতুন শেখা যায়। তো লাকিলি মানে সাব্যসাচী ওয়ান অফ দি বিগেস্ট ব্র্যান্ড, ন্যাশনাল বলবো না ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বলতে পারো, ওয়ান অফ দি মোস্ট রিনাউন্ড ফ্যাশন ব্র্যান্ড। তো সাব্যসাচীতে আমি সিনিয়র ডিজাইন অ্যাসোসিয়েট হিসেবে কল পেলাম, মানে আই গট সিলেক্টেড। তো দ্যাট ওয়াজ এ গুড অপরচুনিটি টু লার্ন সামথিং নিউ ইউনো। তো সেটার জন্য আমি সাব্যসাচী ট্রাই করলাম। আমি কলকাতা চলে গেলাম। তো কলকাতাতে আমি অলমোস্ট 2.5 years ছিলাম, 3 years। তো সাব্যাতে থেকে আমি যেমন প্রিন্টিং, ডাইং, এমব্রয়ডারিটাকে অনেক ভালোভাবে, তারপরে কিভাবে টেক্সটাইলটাকে ফ্যাশন মানে অ্যাপারেল অ্যাসপেক্টে এস্থেটিক্যালি প্রেজেন্ট করা যায়, সেটা আমি অনেকটা হয়তো শিখলাম। প্লাস হাউ আ বিগ ব্র্যান্ড ফাংশনস। একটা কোম্পানিতে যখন তুমি কাজ করো, শুধুমাত্র কাজটা করার জন্য তুমি কাজ করছো না, ইউ আর অলসো learning a lot of things, how to become a good leader, how to work in a team, how to how to do time বলছি আমি management তোমাকে, and so আমি many things, time management. আই ক্যান হেল্প ইউ ইন দিস ম্যাটার। সেটা হলো কি, এই যে তুমি যে কথাটা বললে, এক্স্যাক্টলি দু ধরনের মানুষ কাজ করে। একজন হলো কর্মচারী কাজ করে, একজন হলো লিডাররা কাজ করে। যারা লিডাররা কাজ করে এবং কর্মচারী কাজ করে, দুটোর মধ্যে ডিফারেন্স এটা, কর্মচারী ওই 10টা 5টাই দেখে তার চাকরিটাকে, কিন্তু লিডাররা ওই চাকরিটাকে নিজের বিজনেস হিসাবে দেখে, যে দিস ইজ মাই বিজনেস। সেটা অন্য কারো না, যদিও আমি এখানে স্যালারিড পারসন, বাট দিস ইজ মাই ওন রেসপন্সিবিলিটি। আমি কতটা শিখতে পারছি বা অবজার্ভ করতে পারছি, একদম একদম একদম, সেটা একটা খুব কন্ট্রিবিউশনটা তো ম্যাটার হয়। obvious। ক্রিয়েটিভ ফিল্ডে যেমন খুব ডিমান্ডিং হয়ে যায় অনেক ব্যাপার, ইট হ্যাজ টু বি ডিমান্ডিং। আফটার অল যে ব্র্যান্ডে আমি কাজ করছিলাম সাব্যসাচী, মানে ইট ওয়াজ নেভার এনাফ। মানে এরকমও দিন গেছে আমি 17 ঘন্টা 18 ঘন্টা কাজ করেছি। আমার মা বাবা ইভেন রাত 2টোর সময় ঘুম থেকে উঠে আমাকে কল করতো, বাবু এখনো অফিসে আছিস না বাড়ি চলে এসেছিস? তো এইরকমও দিন গেছে সকালে ব্রাশ মানে ক্যাবে লিটারালি ব্রাশ নিয়েও অফিস ভেগেছি, অফিসের ওয়াশরুমে ব্রাশ করেছি। তো লাইক দোজ আর অল মেমোরিজ, কিন্তু রিগ্রেট নেই, কেন কি অনেকটাই শেখা হয়েছে, অনেকটাই কন্ট্রিবিউট করতে পেরেছি। একটা জিনিস যেটা আমার এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত আমি অ্যাচিভমেন্ট বলবো সাব্যসাচীতে কাজ করে নিজের জন্যে, সেটা আমি বুঝতে পেরেছি যে হাউ মাচ আই ক্যান পুশ মাই সেলফ, হোয়াট আর মাই লিমিটেশনস। আমি কতটা খাটতে পারবো, আমি নিজে কতটা মানে পুশ করতে পারবো, সেইটা একটা ভালো আমি জিনিস অ্যাচিভ করেছি। এখন আমার মধ্যে একটা অন্যরকম কনফিডেন্স চলে এসছে যে হ্যাঁ আমি পারবো 18 ঘন্টাও কাজ করতে আর 20 ঘন্টা কাজ করতে। এন্ড দেন ভালো হয়েছে যে আমাকে ওভারটাইম করতে হয়েছে ম্যাক্সিমাম টাইম উইদাউট ওভারটাইম পেড। মানে তুমি, আমি বলছি, আমি একটা সহজভাবে বলছি, সেটা হলো তুমি এতদিন বাউল ছিলে, এখন তুমি নগর বাউল হয়েছো। সেটা জানি না,
বাট হ্যাঁ, নগর বাউল মানে নগর বাউল মানে যারা ধরো শহরে গান গায় আর কি, মানে দে আর ফোকস বাট দে নো দ্য কর্পোরেট থিং, দ্যাটস দ্য মেইন থিং। হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ, মেবি মেবি সেই কর্পোরেট মানে সব সেই প্রেশারটা তুমি জানো এখন, ইউ নো যে হাউ এক্স্যাক্টলি। টু হ্যান্ডেল দ্য কর্পোরেট প্রেশার অ্যাজ ওয়েল এজ হাউ টু এস্টাবলিশ ইউর ক্রিয়েটিভ পার্ট, দুটোকে এক্স্যাক্টলি। কিভাবে blend করা যায়। আরেকটা কথা তো আমরা সবসময় শুনেছি যে লোহা গরম থাকা অবস্থায় যতটা তুমি লোহাকে পিটবে ততটা ওটা হার্ড হবে। তো সেইটা হয়েছে। এখন আমাকে অনেক ধরনের চ্যালেঞ্জেস তুমি দিয়ে দাও, সো ওগুলো আমার জন্য ম্যাটার করে না। আমি ওভারকাম করে আসতে পারি ইজিলি, মানে ফিজিক্যালি মেন্টালি আমাকে হয়তো অতটা এফেক্ট করবে না জিনিসগুলো। একটু আমি টাফ এখানে হয়ে না গেছি। ছোট ছোট কথা বলি তোমাকে, এটা এটা আমার মনে হয় তুমিও রিলেট করবে, খুব আমার খুব ইচ্ছে করছে বলতে। সেটা হলো হ্যাঁ হ্যাঁ এই তোমার সাইক্লোনের জন্য কলকাতায় মোটামুটি 4 দিন কারেন্ট ছিল না। ইউ নো একদম দ্যাট একদম। ভেরি ম্যাসিভ একটা খুব ডিস্ট্রাকশন হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। সত্যি সত্যি হ্যাঁ, খুব বাবা। খুব ডিস্ট্রাকশন হয়েছে। সো এখানে হয়েছে কি 3 দিন কারেন্ট নেই এবং মানুষ খুব মানে খুব পাগল হয়ে যাচ্ছে, মানে কেন কারেন্ট থাকবে না, তারা রাস্তায় বেরিয়ে যাচ্ছে, তারা আন্দোলন করছে, অনেক কিছু করছে। এখন ব্যাপার হলো আমার এই ব্যাপারটায় আমার কোনো কিছু মানে উৎসাহ হচ্ছে না, ঠিক আছে, মানে আমি কোনো কিছু আমার মনে হচ্ছে না আমি গিয়ে আন্দোলন করি। ওয়াই? পরে কারেন্ট আসার পরে আমি বুঝলাম কেন করিনি। সেটা হলো আমিও যেখান থেকে বড় হয়েছি এবং তুমিও জানবে আমরা অভ্যস্ত, আমরা সেখানে তো অভ্যস্ত। 7 দিন এমনি কারেন্ট থাকে না। হ্যাঁ, কারেন্ট থাকে না। প্রত্যেকদিন বিকেলে ওই ইনভার্টার তো অনেক পরে এসছে বাড়িতে বাড়িতে। Yes, বাট আমার yes, এখনো আমার বাড়িতে এখনো আছে ওই হ্যারিকেন, লাইক yes. লাইক চিমনি লাগানো। প্রত্যেকদিন হ্যাঁ, বিকেলে মাকে দেখতাম হ্যারিকেনে চিমনি পরিষ্কার করে কেরোসিন তেল ভরে ওই। সো দিস আর ভাই, প্রিটি কমন থিংস, এগুলো এনয় করে না। একদম রাদার ওইটাই আই কথা যে এনজয়। ওইটাই কথা যে এগুলো ওই যে খুব নস্টালজিক আমাদের জন্য, একদম একদম চাইল্ডহুড মেমোরিজ গুলো মনে পড়ে আসে। একদম একদম তো ওই যে হ্যাঁ তুমি যে বললে না তোমাকে ওই যে ওই সব্যসাচীতে তুমি যখন ছিলে তোমাকে যতটা স্ট্রেচ করেছে, এই স্ট্রেচিং এ তোমার অনেক কিছু আপলিফমেন্ট হয়েছে, আমি বলবো অনেক ডেভেলপমেন্ট হ্যাঁ হয়েছে। একদম। মানে কখনো কখনো রাগ উঠতো, সো খুবই নাও মানে হোয়াট এখন, ক্লান্ত। আচ্ছা এখন এখন কি, এখন তুমি কি ভাবছো, মানে কি করবে মানে? সো ইভেনচুয়ালি তাই দেখলাম যে জব ঠিক আছে, জব তো জবের জায়গায় আছে, কিন্তু আমার ভেতরে সবসময় একটা ছিল যে আমি নিজের কিছু একটা করব, অন্ত্রপ্রেনাল। এক্সিবিশনস করছি ওকে, আর ইন্টেন্সিভলি ওই ভিউয়ার্সদের সঙ্গে কাজ করছি, তাঁতিদের সঙ্গে। ধীরে ধীরে বাড়বে যতটা মানে হাম্বল এন্টারপ্রেনারশিপ, হাম্বল বিগিনিং। তো যেমনি যেমনি একটু একটু আমার টার্নওভার হবে বা টাকা আসবে, তা আই উইল রিইনভেস্ট টু মেক ইট লাইক বিগার। এমব্রয়ডারি স্টার্ট করব, নিজস্ব ওয়ার্কশপ স্টার্ট করতে চাই। I can have more employees working under me. তো ওইভাবে একটা ইভেন্চুয়ালি একটা ব্র্যান্ডে পরিণত করতে চাই, একটা টেক্সটাইল ব্র্যান্ডে। তো সবে যে স্টার্ট, লং ওয়ে টু গো। অনেক কিছু করার, অনেক, এটা তো জাস্ট স্ট্রাগলিং পিরিয়ড রাইট নাও। মানে এতদিন যা করেছি জব লাইফে, দ্যাট ওয়াজন্ট এনাফ। এখন তো সবে শুরু। দ্যাট ওয়াজ মোর অফ লার্নিং অ্যান্ড এক্সপিরিয়েন্স গ্যাদারিং। আমি তো ফিল করি যে এটা সবে আমার শুরু জীবন। মানে সো একটা জিনিস আমি তোমাকে বলি যেটা সেটা হলো কি, এই যে একটা জার্নি তোমার গেল এবং তোমার হয়তো তুমি কেমিক্যাল নিয়ে কাজ করতে, তুমি কেমিক্যাল নিয়ে পড়াশোনা করেছো, বাট ফ্রম কেমিক্যাল টু একটা কেমিক্যাল লোচ্চা হয়ে তুমি চলে আসলে কালচারাল হেরিটেজ অ্যান্ড দিস এনভায়রনমেন্টে, ঠিক আছে? তো এটা তো একটা ব্যাপার আছে যেটা তুমি আগেও বলেছো। অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমার তোমার মানে তোমার একদম ব্যক্তিগতভাবে তোমার কাছে হোয়াট ইউ মিন বাই সাকসেস, দি ওয়ার্ড সাকসেস, তুমি কি মনে করো যে ইয়েস ইউ আর সাকসেস? সাকসেস, তুমি কি মনে করো ইয়েস আই এম সাকসেস, মানে আই এম, ইয়েস আই হ্যাভ ডান ইট? সাকসেসফুল হওয়াটা ভেরি সাবজেক্টিভ গো, ইট ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন। আমার মতন মানুষ হয়তো কখনোই আমি ভাববো না যে আমি সাকসেসফুল। আমার আমার মাথাতে এইভাবে কাজ করে। সো আমার জন্য হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা অনেক বড় শব্দ। সাকসেসফুল হওয়ার থেকেও আই উড সে তোমার এক্সপিরিয়েন্সটা কত, কি কি ধরনের এক্সপিরিয়েন্স তুমি গ্র্যাব করেছো সো ফার।
সাকসেসফুল হওয়া তো মানে প্রফেশনালি সাকসেসফুল হওয়াটাকে সাকসেসফুল বলে না। আর প্রফেশনালি সাকসেসফুল হওয়াটা মানে কি, তুমি হায়ারার্কি ওয়াইজ তুমি উঁচু পদে প্রমোট হয়েছো, তোমার মাইনে বেড়েছে, স্যালারি বেড়েছে, বা ইউ আর আর্নিং সাউন্ড, দ্যাট ডাজন্ট মিন সাকসেস। Success is all about, experience. How much have you experienced your life, in what all ways? তুমি কতটা involved হয়েছো একদম mentally, সেটা আমার জন্য সাকসেস আমি মনে করি। একদম। এবং অ্যানাদার থিং, তুমি যারা ধরো তোমার পরবর্তী সময় যারা আসছে, হ্যাঁ, যারা নেক্সট জেনারেশন, তুমি কি তাদের সত্যি কথা বলবে যে ভাই আয়, ভাই এই প্রফেশনটায় আয়, লটস অফ থিং ইজ देयर এন্ড ইওর ক্যারিয়ার অলসো देयर। আমি এই জন্য বলবো না যে আমি এই প্রফেশনে আছি বলে আমার প্রফেশনটাই জয়েন করো, বাট হ্যাঁ, যদি টেক্সটাইল জয়েন করতে হয় অনেকজনের, a lot of responsibilities will come to you, you have to understand those things. যদি সেগুলো তুমি সেন্সিবল না হও, সেগুলোকে রিলেট করার মতো নিজের পার্সোনালিটির সঙ্গে, তাহলে হবে না। You have to understand the responsibility, the emotional aspect, the bonding you eventually develop with that particular thought process, সেটা ম্যাটার করে। যেমন আমি এখন টেক্সটাইল করছি শুধুমাত্র একটা ব্র্যান্ড স্টাবলিশ করার জন্য নয়, বা কাপড় বিক্রি করার জন্য নয়। আমি ব্র্যান্ডটা স্টাবলিশ করতে চাইছি বিকজ I want to give Indian handloom a different age, a different vocabulary altogether. ইন্ডিয়ান হ্যান্ডলুম হেরিটেজটাকে আমরা কতটা এগিয়ে নিয়ে যেতে পারি, নেক্সট জেনারেশনও এটাতে আসবে। কেন কি মাঝখানে একটা এরকম সময় এসেছিল, তাদের ছেলেপেলেরা ওর বাবার প্রফেশন ছেড়ে অন্য প্রফেশনে ঢুকে গেছে, কেন কি ওরা ভাবছে যে আর ভাত চলছে না, পেট চলছে না। তো সেই জিনিসটা, সেই পার্সপেক্টিভটা চেঞ্জ করতে হবে, যে এখনো আমাদের জন্য হ্যান্ডলুমের অনেক ভ্যালু আছে, সেগুলো কিন্তু অনেকটা ইমোশনাল ওয়েতে তোমাকে জড়াতে হবে এন্টায়ার প্রসেসটার সঙ্গে। যতক্ষণ পর্যন্ত তুমি এগুলোকে ফিল করবে না, তুমি হয়তো একটা, যেটা তুমি বললে যে 5টা থেকে 10টা পর্যন্ত কাজ করার যে লোকটা হয়, সে ওই কাজটা করছে চাকরি ভাবে ভেবে, লাইক চাকরি হিসেবে ভাবছে বলে ওই কাজটা করছে, বাট হার্ট এন্ড সোল ওয়াইজ কিন্তু ওটাতে নিজেকে কানেক্ট করছে না। দ্যাট মিন্স ইফ ইউ ডোন্ট লাভ অ্যান অ্যাফেকশন, আমি বলবো যে কোনো ক্রিয়েটিভ প্রফেশনে, যে কোনো ক্রিয়েটিভিটি ওরিয়েন্টেড প্রফেশন যখন তুমি চুজ করছো, তোমাকে প্যাশনেট হতে হবে এটা নিয়ে। যতক্ষণ পর্যন্ত তুমি প্যাশনেট হবে না, বা তুমি কিছু একটা নতুন নিজের ওয়েতে কন্ট্রিবিউট করার কথাটা ভাববে না, তাহলে তুমি এনজয় করবে না জিনিসটা, আর তুমি এগোবেও না, দ্যাটস ফর শিওর। একটা মনোটনি একদম তুমি সবসময় একদম 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 তুমি যদি ফিল করো যে তোমার অনেক কিছু তুমি করতে চাও, তুমি দিতে চাও as a part of your contribution to that particular process, then must, আমি তো বলবো, we need a lot of মানে mind, lot of hands come together, because ওইটারই আমাদের নিড এখন। কিন্তু আমাদের নিড গ্রাসরুটে ফিরে যাওয়ার, আমাদের নিড কিন্তু এই বড় বড় বিল্ডিং উঠালাম, তারপরে উই আর লিভিং আ সাবস্টিটিউটেড লাইফ। মানে কি বলবো, জল আছে কিন্তু আমরা জলের ইম্পর্টেন্সটা বুঝতে পারছি না, তাই জন্য বোরওয়েলের জল শেষ হয়ে যাচ্ছে। আমরা বিল্ডিং বানাচ্ছি, বাট বিল্ডিং এর নিচে জল নেই, সেই জলটা আমাদের অনেক দূর থেকে টেনে আনতে হয়েছে। তো পুরো লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু অর্গানাইজড ওয়েতে আমরা গাছ কেটে বিল্ডিং তৈরি করছি, কিন্তু সেটা ভুলে যাচ্ছি যে আমরা হাওয়া বাতাসটা কোত্থেকে পাবো। পলিউশনে ভুগছি, বিল্ডিং এ থাকছি, বাট আমাদের এসির হাওয়া খেতে হচ্ছে, কেন কি আমরা ফ্রেশ এয়ার পাচ্ছি না, কেন কি বাইরের গাছ তো সব কেটে ফেলেছি। তো এই লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। আমি চাই যে আমরা অনেক অর্গানিক, অনেক সাস্টেনেবল ওয়েতে বাঁচতে শিখি, কো রিলেশনটাকে বুঝতে শিখি, যে we are like, world is not for us, we are living with other creatures, and we have to maintain that symbiosis, that co-relationship. গাছপালা, জন্তু-জানোয়ার সবাই আমরা কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট, এখন অনেক কিছু আমাদের সাপোর্ট করতে হবে। আমরা তোমার কি হেডফোনটা লাগানো যাবে? মানে একটু সাউন্ডটা কম আসছে,
সেই জন্য আমি বলছি। তুমি শুনতে পাচ্ছ না? আচ্ছা আমার না না আমি চার্জটা শুনতে পাচ্ছি, আমার হয়তো একটু হেডফোনটা কি লাগানো যাবে তোমার, মানে বিকজ উই আর জাস্ট হেডফোনটা লাগানো কনক্লুডেড। যাবে না কেন কি আমার মোবাইলে যে পিন প্লাগটা রয়েছে ওটা কমন পিন প্লাগ, হেডফোন আর চার্জারের জন্য আমি চার্জারে লাগিয়ে রেখেছি মোবাইলটা। আশা করি শুনতে পাচ্ছ এখন। ওকে ওকে, নো ইস্যু নো ইস্যু। না না শুনতে পাচ্ছি এখন শুনতে পাচ্ছি, ঠিকই আছে। তোমাকে আমি একটা 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 জিনিস দেখাচ্ছি, সেটা হলো তাহলে হোয়াট অ্যাবাউট দিস সৌরভ, মানে এই যে এই সৌরভ কি করবে তাহলে? এই সৌরভ তাহলে কি করবে তাহলে? এই সৌরভও আছে ভেতরে, এই সৌরভও আছে। আমি এখনো নিজে প্র্যাকটিস করি নিজের জন্য। আমি নাচটা শিখেছি শুধুমাত্র নিজের জন্য। আমি কিন্তু পারফরমেন্সেস লাইক পাবলিক পারফরমেন্স করার জন্য নাচ করতে চাইনি। আমি নাচ নিজে করতে চেয়েছি বিকজ somehow I have felt, you know, dance is it's a medium which teaches you, you know, a very passionate way to communicate with your God. আমি কিছু একটা ভাবে অনেকটা স্পিরিচুয়াল চিন্তাধারা আছে আমার একটা। আমি খুব স্পিরিচুয়াল বলবো, রিলিজিয়াস টু এ সার্টেন এক্সটেন্ট, বাট রিলিজিয়ন ডাজন্ট মিন শুধু আমি ওই প্র্যাকটিস করলাম রিলিজিয়াস রিচুয়ালস গুলোকে, দ্যাট ডাজন্ট মেক মি রিলিজিয়াস। আমি রিলিজিয়নটাকে ফলো করি বিকজ আমি সেগুলো নিয়ে অনেক পড়াশোনা করি, এথনোগ্রাফি। দ্যাটস হোয়াট আই এম সেইং, লাইক আমরা যখন যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে আসছি, আমি টেক্সটাইল নিয়েও যখন কথা বলছি, একটা টেক্সটাইল ট্রেডিশনও কিন্তু একটা টেম্পল ট্রেডিশনের সঙ্গে জড়িত ছিল। আমরা পুরনো সময় যখন আমরা কোনো প্রাচীন কোনো মন্দির দেখি, কোনো পুরনো সাম্রাজ্য যখন দেখি, যেমন when you travel across South India, তুমি যখন পল্লবাসদের মন্দিরগুলো দেখবে, চোলাসদের মন্দিরগুলো দেখবে, তখন দেখবে যে একটা ঠাকুরকেও রিচেস্ট জুয়েলারি and the richest of the weave পরানো হয়েছে। শিবকে একটা খুব ফাইনেস্ট সিল্কের ধুতি ড্রেপ করা হয়েছে। There used to be temple weavers, যারা টেম্পলের ঠাকুরের জন্য কাপড় বুনতো বা ঠাকুরের জুয়েলারি বানাতো। তো that's how a tradition evolved, you know. একটা ট্রেডিশন স্টার্ট হয়েছে একটা টেম্পল থেকে। টেম্পল used to be the prime source of occupation to the entire society. একটা গরুওয়ালা দুধও কিন্তু টেম্পলে আসতো। That's how even he used to earn. একটা ফুলের যে চাষ করছে, যে মালা বানাচ্ছে, ওর ফুলের মালাটাও কিন্তু দর্শনার্থীরা কিনছে একটা টেম্পলে চড়ানোর জন্য। তো একটা টেম্পল used to be the, you know, center of all the occupations happening around it. ডান্স থেকে আরম্ভ করে, মিউজিক থেকে আরম্ভ করে, everything happened within the temple premises. The biggest of the poets, the biggest of the you know, literature, I mean, whoever have written literatures, Puranas, Vedas, সবকিছু কিন্তু টেম্পল ইজ দ্য প্রাইম সোর্স অফ ইট, প্রাইম সোর্স অফ ইন্সপিরেশন। একটা দেবদাসীকে যখন তুমি দেখবে, একটা কাঞ্চিপুরম শাড়ি পরার ট্রেডিশনটা কিন্তু একটা দেবদাসী থেকে শুরু হয়েছে। They were the one who used to wear the finest of the Kanjivaram sarees, the finest of the jewelries, and they have acted as a ambassador to art, like ambassador of arts, you know. They used to sing, they used to dance, they used to decked up in the finest silks, finest jewelries, and come out in the public. পাবলিকের জন্য যে একটা অ্যাক্সেস ছিল শিল্পকে দেখার, সেটার একটা মিডিয়াম দেবদাসী বা একটা টেম্পল। যখন আমরা ভগবানের কাছে যাচ্ছি, আমরা টেম্পলে যাচ্ছি, তো আমরা দেখতাম যে ওয়াও। তো এইভাবে একটা শিল্পকে প্রমোট করা হয়েছে। and kings and the royalties used to be the patrons at that point of time. একটা রাজার জন্য কিন্তু সবচেয়ে থেকে ফাইনেস্ট টেক্সটাইল গুলো বানানো হতো। আমরা যখন বেঙ্গলের জামদানি নিয়ে কথা বলছি, জামদানি প্রমোট হয়েছিল যখন সিরাজউদ্দৌলা এসেছিল বেঙ্গলে, and পুরোটা ঢাকা রিজন and throughout বেঙ্গল ওরা সিরাজউদ্দৌলা প্রমোট করেছে ওই ফাইনেস্ট কটনটাকে। কেন কি ওর এত পছন্দ হয়েছিল ওই উইফটা, তো বলেছে যে একটা জামদানি, জাম ইটসেলফ ইজ এ মুঘল টার্ম, যেটা ইউজ করা হয় একটা ফ্লাওয়ার ভাসের জন্য। একটা ফ্লাওয়ার ভাসকে জাম বলা হয়। ফ্লাওয়ার ভাস মানে গুলদস্তা, গুলদান, ওটার উপর ফুল ফুটে আছে। তো সেই পার্টিকুলার মোটিভটাকে প্রথমে বুনাই করা হলো। দ্যাট ওয়াজ দ্য ইনিশিয়াল ডিজাইন।
design layout on a জামদানি fabric. আর সেটা উনার বোন জেব উন্নিসা বলে একজন মানে জেব উন্নিসা নাম ছিল সিরাজউদ্দৌলার বোনের, সে পরেছিল প্রথম জামদানি ফ্যাব্রিকটা। 7 layers of জামদানি fabric draped করার পরও she was partially transparent, her body was visible, মানে এতটা ফাইন টেক্সটাইল, সেটা বুঝতে পারছো মানে কতটা নিখুঁত টেক্সটাইল হবে, কতটা ফাইন হবে। তো there are a lot of stories, there are a lot of folklores associated with all these traditions which are interrelated. Temple to royalties to, you know, Hindu temples were alada, even Muslim royalties have come যারা অনেক টেক্সটাইল ট্রেডিশনকে প্রমোট করেছে। তো বিলাসিতা হাতে বোনা কাপড় থেকে আরম্ভ করে জুয়েলারি থেকে আরম্ভ করে যে কোনো, এগুলো সব লাইফস্টাইলের সিম্বল। আর লাইফস্টাইল তখনই আসে যখন ওই বিলাসিতাটাকে ইউনো অ্যাফোর্ড করার মতন একটা লোকও তো লাগবে। তো দ্যাট ইউজ টু বি দ্য রয়্যালটিজ যারা এগুলোকে প্রমোট করেছে। তো এইসব জিনিসগুলোকে বুঝতে হবে, ফিল করতে হবে, হিস্ট্রি রিসার্চ করতে হবে, তাহলে তুমি নিজেকে নিজে অনেকটা লিঙ্ক করতে পারবে এই এন্টায়ার প্রসেসটাতে। তাহলে ওইটাই বলছো, তাহলে হয়তো নেক্সট জেনারেশন যারা মানে তাদেরকে কি তুমি এভাবে করে বলবে যে ভাই প্রথমে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হও তারপরে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আসবে? যারা কেমিক্যাল কি বললেন বুঝলাম না। মানে এটাই বলছি, তাহলে কি তুমি ওদেরকে এটাও কি বলবে যে, নাকি এটা বলবে না যে ভাই আগে তুমি কেমিস্ট্রি নিয়ে পড়ো, তারপরে যদি ভালো লাগে তাহলে তুমি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এসো? হ্যাঁ, টেক্সটাইলেও কিছু কেমিস্ট্রি দরকার আছে। দেখো আলটিমেটলি সমস্ত এডুকেশন ডোমেনেরই একটা নিজস্ব রোল আছে। আমি বলবো না যে কেমিস্ট্রিতে ভালো সে অবভিয়াসলি কেমিস্ট্রি নিয়ে পারসিউ করবে, যে বায়োলজিতে ভালো সে অবশ্যই সেটারও দরকার আছে। মানে আমার কথার বলার এটাই যে তুমি যে খেপামিটা করেছো, তো এই খেপামিটা কি করতে তুমি নেক্সট যে জেনারেশন তাদেরকে কি বলো চল ভাই তুইও একটু এরকম খেপামি কর, যেটা আমি যে করেছি খেপামিটা? খেপামি বলবো না, সেলফ ডিসকভারি। আমার ইচ্ছেটা এইদিকে বেশি ছিল বলে আমি এটা চুজ করেছি। বাট নট নেসেসারি সবাই কাপড় নিয়ে ভাববে। শুধু ভালো কাপড় বানিয়ে ভালো কাপড় পরলে তো হবে না। যেমন বায়োলজি পড়লে তুমি ফার্মাসিউটিক্যালসে কাজ করবে, ওষুধ বানাবে, সেটারও দরকার আছে সোসাইটিতে, তাই না? সবাই নিজস্ব একটা রোল আছে। বাট আগেন তুমি যদি অনেক ডিপলি ভাবতে যাও, পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যে এখন ফিজিক্স পড়াশোনা করছি, কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছি, দিস আর নট দ্য নিড অফ দ্য সোসাইটি। এগুলো সব ব্রিটিশদের ইমপ্লিমেন্ট করা একটা এডুকেশন সিস্টেম, যেটা আমরা এখনো ফলো করে চলেছি। আমাদের যদি হেলথ হ্যাবিটস গুলো, আমাদের ফুড হ্যাবিটস গুলো ভালো হয়, আমাদের হয়তো ফার্মাসিউটিক্যালস এর দরকারই হবে না। আমরা যদি জানি হাউ টু গ্রো অর্গানিক ভেজিটেবলস, হাউ টু গ্রো our own vegetables, how to grow our own, you know, organic crops, আমাদের লাইফস্টাইলটা অটোমেটিক ভালো হয়ে যাবে। আমরা যদি ডায়েট নিয়ে, নিউট্রিশন নিয়ে অ্যাওয়্যার থাকি, অর্গানিক নিউট্রিশন নিয়ে, আমরা ভালো খাবার খাবো। আমরা আমাদের বেদ পুরাণে যেভাবে, পতঞ্জলি পুরাণে যেভাবে লেখা রয়েছে, আমরা সেগুলো নিয়ে যদি রিসার্চ করি, আমরা যদি ভালো খাওয়া দাওয়া করি, ভালো লাইফস্টাইল লিড করি সাস্টেনেবল ওয়ে, আমরা হয়তো রোগী হবে না, আমাদের ওই ওষুধের দরকারই নেই। আর বডি ইজ ইটসেলফ gifted with a metabolism called, you know, antibody formation. আমাদের বডিতে, you know, like detoxification এর একটা প্রসেস আছে which is biologically gifted. তো আমাদের body is quite capable to detoxify itself. Until and unless আমরা পয়জনাস জিনিসটাকে মাত্রা ছাড়িয়ে accumulate করতে আর লাগি। যখন আমরা মাত্রা ছাড়িয়ে accumulate করছি, তখন কি আমাদের একটা এক্সটার্নাল ড্রাগের দরকার পড়ছে, মেডিসিনের দরকার পড়ছে। তো যাই হোক, তোমার আমরা যখন গুরুকুল এডুকেশনের কথা বলি, যেটা ব্রিটিশার্সদের আসার আগে ছিল, একটা গুরুকুলে যখন একটা বাচ্চা পড়াশোনা করে, ওই বাচ্চাটাকে ইভেন ফসল লাগানো শেখানো হয়, হাউ টু গ্রো দেয়ার ওন ভেজিটেবলস, সাস্টেনেবল লাইফস্টাইল, কিচেন গার্ডেন কিভাবে করাতে হয়, কি পশ্চারে বসতে হয়, ব্যায়াম কিভাবে করতে হয়, যেটা তো অটোমেটিক তোমার বডি টক্সিনস গুলো
হ্যালো, তুমি শুনতে পাচ্ছ আমায়? একদম 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 তুমি শুনতে যদি পাচ্ছি। ডিপলি এসব নিয়ে রিসার্চ করতে যাও বা পড়াশোনা করতে যাও, তুমি হয়তো দেখবে পুরো সিস্টেমটা ইন্টার রিলেটেড, যেটা অনেক বছর ধরে খুদ হতে 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 এখন একটা এত ম্যাসিভ ওয়েতে পরিবর্তন হয়ে গেছে যে তুমি চট করে জিনিসটাকে চেঞ্জ করতে পারবে না। তুমি একটু একটু করে নিজেকে অ্যাওয়্যার করে পড়াশোনা করে নিজেকে অ্যাওয়্যার করতে, সেলফ অ্যাওয়্যার করতে হবে। তোমাকে চ্যারিটিটা নিজের বাড়ি থেকেই স্টার্ট করতে হবে। তুমি বাড়ির পেছনে, তোমার কিচেনের পেছনে একটুখানি জমি আছে, তুমি সেখানেই সার ছাড়া একটু একটু করে ফসল লাগাও, 2টো টমেটোর গাছ লাগাও, 2টো যে কোনো বেগুনের গাছ লাগাও, দিস এন্ড দ্যাট। তুমি তুমি রিলিভ করবে জিনিসটা, the entire process you will start relieving. হয়তো দেখতে দেখতে গেলে হয়তো তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার কিছু প্রবলেম হচ্ছেই না, তোমার তুমি ব্যায়াম করছো রেগুলারলি, তোমাকে কোনো মেডিসিন নেওয়ার দরকারই পড়ছে না। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা ইজ এ ভেরি বিগ স্ক্যাম বাই দ্য ওয়ে। তুমি অনেক ব্লগ হয়তো নিশ্চয়ই করতে পারবে, যারা ফার্মাসিউটিক্যাল, বিল গেটস বলো, যেই বলো, যারা প্রমোট করেছে ফার্মাসি এন্টারপ্রেনারশিপ গুলোকে, দিস আর ভেরি বিগ লাইক স্ক্যামস। লোকজনের পয়সা লুটার বা ইউনো নিজেকে বিশ্বশক্তি বানানো। সো লট অফ থিংস আর ইনভলভ, এগুলোকে অ্যাওয়্যার হতে হবে, দ্যাটস ইট। আমি তো তাই বলবো। আর আমাদের ভারতীয় যেটা জীবনশৈলী ছিল, যেটা ব্রিটিশার্স বা নানান অন্য ইনভেশনের জন্য অনেক ডিস্টার্ব হয়েছে, সেগুলোকে যদি তুমি আবার ফিরিয়ে আনতে পারো, তোমার দরকারই নেই ব্রিটিশ লাইফস্টাইল। আমরা তো গুরুকুল পদ্ধতিতে মানে জীবন যাপন করতাম। তুমি হয়তো ইউরোপে শুনতে পেয়েছো প্লেগ এসছে, অমুক এসছে, তমুক এসছে, মানে ইউনো মানে প্রচুর লোক নষ্ট হয়ে গেছে। ভারতের এনশিয়েন্ট হিস্ট্রিতে কিন্তু তুমি এইসব ধরনের শুনতে পারবে না। ভারত ওয়াজ ভেরি সেলফ সাস্টেনেবল। ভারতের এনশিয়েন্ট হিস্ট্রিতে কিন্তু কখনোই শুনতে পাওয়া যায়নি যে ফেমিন এসছে। ফেমিন এসছে কখন? ব্রিটিশার্সরা যখন এসছে তখন ফেমিন এসছে। কেন কি ওরা আমাদের চাষিদেরকে চাষ করতে দেয়নি, নীলের চাষ করিয়েছে বাট ফসলের চাষ করতে দেয়নি। তো কি খাবে? যত ফসল হয়েছে ওরা বিদেশে পাচার করে দিয়েছে। তো অটোমেটিক্যালি বাট যখন ভারত নিজে সেলফ সাস্টেন ছিল, ভারতের হিস্ট্রিতে কিন্তু কখনোই অরাজকতা এইসব ছিল না। রাদার ইট ইউজ টু বি সোনে কি চিড়িয়া, দ্য মোস্ট গ্লোরিয়াস নেশন অফ দ্য এন্টায়ার প্ল্যানেট। পুরোটা পুরো দেশ বিদেশের একটা নজর টিকেছিল ভারতের উপর। সবাই এসছে ভারতকে লুটতে, কিন্তু ভারত কোথাও যায়নি। কারণ কি we were like all self-sufficient, we had everything possible. আমাদের একটা civilized সোসাইটি ছিল, আমাদের কাছে র মেটেরিয়ালস ছিল, কিভাবে ওগুলোকে ইউজ করতে হবে সেগুলো আমরা জানতাম। তো সেটাই একটা আইরনি বলে মনে হয়। কারণ কি আমাদের জেনারেশন খুব কমই রয়েছে যারা, হয়তো আমার কথাগুলো অনেকজনের খুব ব্লাফ বলে মনে হবে, ইন্টারেস্টিং লাগবে না, দ্যাট ইজ কোয়াইট ন্যাচারাল, বাট সেটা আমার নিজস্ব ব্যাপার। সেটা না সৌরভ, এখানে আমি একটা কথা বলি। হ্যাঁ, আমি এখানে একটা কথা বলি, আমার কাজটা নাই ওখানে ইন্টারেস্টিং লাগুক কি লাগুক না, কারণ কি আমি আমার এখানে দরকারই নেই, তখন কারো ইন্টারেস্ট নাই লাগতে পারে, কেউ নাই দেখতে পারে। হ্যাঁ, I don't believe in likes and comments and all these things. I believe that whatever your thoughts, তুমি যে জিনিসটা চিন্তা করছো এবং তুমি এটা বিশ্বাস করছো, your thought and your belief is equal, and on that absolutely yes, and on that ground, yes, on that ground you are stand. আমি Yes, এক্সপেরিয়েন্স yes. করছি ব্যাপারগুলোকে অনেক স্টেজে, তো সেগুলোর জন্য আমি ফিল করি যে হ্যাঁ, দিস ইজ দ্য এনশিয়েন্ট উইজডম অফ ইন্ডিয়া। আমরা এগুলো নিয়ে কথা বলছি না, রাদার আমরা একটা সাবস্টিটিউটেড লাইফ লিড করছি। তো যাই হোক, অনেক কথা বললাম, তোমার অনেক সময় নষ্ট করলাম, কারণ বিকজ now you are not ঘন্টাকে ঘন্টা কথা বলা যায়, বাট সেরকম করলে চলবে না। মেবি নেক্সট সেশন। আর তুমিও হয়তো এক্সপেক্ট করোনি যে এতক্ষণ কথা হবে, তুমিও ভেবেছো হয়তো অমিতাভ 20 মিনিট 25 মিনিট কথা বলবো আর কি, এর বেশি আর কি কথা হবে, এর বেশি তো আর কথা হবে না। তো ওই জন্য আমি সময়টা কাউকে বলি না যে কতক্ষণ কথা বলবো। তো we have already talked 1 hour 20 minutes, তার মধ্যে যারা 10-12 মিনিট এমনি ছেড়ে দিই, তো 1 ঘন্টা 10 মিনিট আমরা কথা বলি। হ্যাঁ।
ঠিক আছে, চলো ভালো থাকো এবং গুড উইশেস, বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার প্রজেক্টস এন্ড অল। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, চলো থ্যাংক ইউ সো দেখা হবে, দেখা ভালো হবে। থাকবেন, ভালো থাকো ভাই, থাকবেন, ভালো bye. থাকো।